নমস্কার সবাইকে, ফিরে এলেন আমাদের সিনে লিটারেচার চ্যানেলে। আমার নাম প্রত্যয়। আর আজকে আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা ইন্ডিভিজুয়াল রিভিউ হবে। যে সিনেমাটা এখন ভয়ঙ্কর 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 লেভেলে চলছে, সবার মুখে মুখে যেটা চলছে সেটা হচ্ছে 12th ফেল। লাস্ট ভিডিও করেছিলাম 12th ফেল ভার্সেস ডাঙ্কির একটা অ্যানালিসিস, সেটাও আপনারা দেখেছেন, ভালোবেসেছেন। 12th ফেলের রিভিউতে যাওয়ার আগে আমি বলে রাখতে চাই যে ভিডিওটা এখন থেকে লাইক করে দিন, পরে ভুলে যেতে পারেন, কারণ এই ভিডিওটা সেরকমই হবে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, বিক্রান্ত মাসি একজন টিভি অ্যাক্টর থেকে আজকে এসে বিধু বিনোদ চোপড়ার সিনেমায় একজন লিড ক্যারেক্টার প্লে করা, সেও আবার এমন গ্রামের প্লে করা যে 12th ফেল করছে, সিনেমা শুরু হচ্ছে যেখানে, সেখানে 12-এ পাস করার জন্য যে চিট বানাচ্ছে সেখান থেকে সে আইপিএস হয়ে যাচ্ছে, সেটার একটা জার্নির রোল। তো দিস ইজ আ হিউজ হিউজ ক্রেডিবিলিটি ইন দ্য পার্ট অফ বিক্রান্ত মাসি, যে উনি এরকম একটা জায়গা থেকে উঠে এসে এরকম একটা জায়গায় যাচ্ছে না। আমার মনে হয় আমরা এই ধরনের অ্যাক্টরকে খুব একটা বেশি গ্লোরিফাই করি না, কারণ হয়তো সেই ধরনের রোল প্লে করছে না যেটা গ্লোরিফিকেশনের মতো, কিন্তু এই ধরনের অ্যাক্টরের জার্নিটাকে গ্লোরিফাই করা উচিত। বিক্রান্ত মাসি হ্যাজ ক্রিয়েটেড ওয়ান্ডারফুল জার্নি অ্যাক্রস দিস ইয়ার্স। এক নম্বর। দু নম্বর পয়েন্ট হচ্ছে, সিনেমাটা একটা বইয়ের উপরে, যে বইটা হচ্ছে একটা রিয়েল লাইফ স্টোরির উপরে। আইপিএস মনোজ কুমার মিশ্রা আর তার বউ, আইএফএস নামটা ভুলে গেছি, যাই হোক এই সিনেমাটাও নামটা ছিল, মেয়েটার নামটাও ভুলে গেছি। খুব সুন্দর দুজনের কেমিস্ট্রি দেখিয়েছে। আমি একটা কমেডি রিউমার করেছিলাম, এক যে পাপ্পু বলে আমার একটা বন্ধু, যে আর কি খুব একটা বোঝে না, সে আর কি ইউপিএসসি দেবে, তার 12th ফেল রিভিউ যদি কেউ না দেখে থাকেন, ওটা খুব মজার একটা জিনিস, এন্টারটেনিং জিনিস, আমি বানিয়েছিলাম। ওইটা আমার শর্টসে আছে, বা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে IM প্রত্যয় গাঙ্গুলি, IMPRATYAYGNGULY, নিচে ফ্ল্যাশ হচ্ছে, ওখানে গিয়ে দেখতে পারেন, রিলসে আছে। ভালো লেগেছিল ওটা আমার করে। আর যেটা মেইনলি এখানে বলার কথা সেটা হচ্ছে, মানুষ সবাই জিজ্ঞেস করতে পারে 12th ফেল লোক কী করে ইউপিএসসি গ্র্যাজুয়েট হয়ে গেল। 12th ফেল মানে সে 12th ফেল নয়, 12th একবার ফেল করেছে, কিন্তু সে তারপরে কোনো না কোনো জায়গা থেকে 12 পাস করে গ্র্যাজুয়েশন করে তারপর ইউপিএসসি করেছে। ইউপিএসসিতে লাস্ট বারে আইপিএস হয়েছে। এবারে আইপিএস হয়েছে, এবার তারপরে আমি একে 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 দেখছিলাম এই সিনেমাটা সাকসেসের পরে মনোজ কুমার মিশ্রার নানান রকম ইন্টারভিউ বেরোচ্ছে, যে একটা জায়গায় বলছেন যে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমান খান সবাই এরা আসে উমঙ্গের যে ফেস্টিভ্যালস হয়, বম্বেতে 2 বছর ছিলাম, ওরা কোনো টাকা নেন না, ফিজ নিয়ে না নিয়ে পারফর্ম করেন। সিনেমা যারা করেন তাদের এত বেশি খেটে খাটাখাটনি করে সিনেমা করেন যে ভাবতেই কিরম লাগে, যে ভয়ঙ্কর একটা প্রেশার যায় এই সিনেমাগুলো করার পিছনে, এসব অনেক কথা বলছেন। তো উনি মোটামুটি ফেমাস হয়ে গেছেন। আর যে কারণে ফেমাস হয়েছেন সেটা হচ্ছে একমাত্র হচ্ছে বিধু বিনোদ চোপড়া। ডাঙ্কির প্লট নিয়ে যখন রাজকুমার হিরানি বিধু বিনোদ চোপড়ার কাছে গিয়েছিলেন, তো বিধু বিনোদ চোপড়া বলেছিলেন, এইটা কি বানিয়েছো, এটা ছিল মুন্না ভাই চালে আমেরিকার প্লট। কিন্তু রাজু হিরানি বলেছিলেন যে না, আমার মনে হচ্ছে এটা ডাঙ্কি বলে একটা অন্য সিনেমাও করা যায়। তখন রাজু হিরানি সেটা প্রডিউস করতে চাননি, বলছে না আমি এটা প্রডিউস করবো না, মুন্না ভাই করলে প্রডিউস করবো। রাজু হিরানি ডাঙ্কিকে নিয়ে শাহরুখ খানের সাথে প্রডিউস করেছেন। নাও বিধু বিনোদ চোপড়া ইন দ্য মিন টাইম কী করেছেন, বিধু বিনোদ চোপড়া একটা সিম্পল গল্পকে তুলেছেন, ভেরি ভেরি সিম্পল গল্প, হয়তো এক্সট্রাঅর্ডিনারি জার্নির গল্প, কিন্তু আমাদের ভারতবর্ষে এরকম প্রচুর এক্সট্রাঅর্ডিনারি জার্নির গল্প আছে, অনেক বই খাতা পত্রও আছে, যারা হয়তো কিছু না থেকে একটা বিশাল বড় বিজনেস এম্পায়ার খাড়া করেছে, কিছু না থেকে একটা বিশাল বড় ইনস্টিটিউশন তৈরি করেছে, কিছু না থেকে আইপিএস হয়েছে। না, ইউপিএসসি অ্যাসপিরেন্টসের গল্প আমরা বহুবার আগে শুনেছি। ইউপিএসসি ইউপিএসসি করে গোটা দেশ পাগল। বাংলায় অত না হলেও यूपी बिहार छत्तीसगढ़ झारखंड राजस्थान, এখানে সরকারি नौकरी মানে ভয়ঙ্কর ব্যাপার। तैयारी ওদের একটা ওয়ার্ডই হয় तैयारी की, ग्रेजुएशन के पहले ईयर से हम लोग तैयारी में बैठ जाएंगे और धीरे धीरे यूपीएससी तो निकाल ही देंगे, पीसीएस वीसीएस सब निकाल देंगे। না, এবারে কথাটা হচ্ছে যে ইউপিএসসি দুটো তিনটা আমি কথা বলবো। এক হচ্ছে, প্রথমেই আসি সিনেমার পজিটিভসগুলো নিয়ে। এক্সট্রাঅর্ডিনারি স্ক্রিন প্লে, এক্সট্রাঅর্ডিনারি ট্রিটমেন্ট, আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম এটার অর্ডিনারি সাবজেক্টকে এক্সট্রাঅর্ডিনারি ট্রিটমেন্ট, আর ডাঙ্কির এক্সট্রাঅর্ডিনারি সাবজেক্টকে অর্ডিনারি ট্রিটমেন্ট। এটা এক্সট্রাঅর্ডিনারি ট্রিটমেন্ট, স্টার্টিং ফ্রম মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর। মিউজিকের ক্ষেত্রে যেটা বলতে হয়, একটা ভিডিওতে দেখছিলাম, বিধু বিনোদ চোপড়াকে জিজ্ঞেস করছে যে এটা নাকি মনে হচ্ছে এটা পথের পাঁচালী থেকে ইন্সপায়ার্ড। বিধু বিনোদ চোপড়া বলছে হ্যাঁ, খুশি হয়েছে। বলছে পথের পাঁচালী থেকেই আমরা এটা নিতে চেয়েছিলাম শরৎটা, কিন্তু যখন আমরা নতুন শরৎ বাজাচ্ছিলাম তখন দেখলাম ওই সাউন্ডটা আসছে না, তখন আমরা বুঝতে পারলাম কী হয়েছে, আমরা ওয়েট করলাম, দিয়ে শান্তনু মৈত্রকে বললাম 50 বছরের পুরনো শরৎ যেটা পাচ্ছ সেটা নিয়ে আসো। 50 বছরের পুরনো শরৎ ওই একই সুর বাজালে যে ফিলিংটা আসছে সেটা পারফেক্ট লাগছিল আমার, সেটা নিয়েছি। নাও দিস ইজ দ্য মার্ক অফ আ
প্যাশনেট ফিল্ম মেকার, যেটা আমাদের দেশে এখন দিনকে দিন আরও কমে যাচ্ছে। হয়তো বিশাল বিশাল টাকা রোজগার হচ্ছে বলে আরও বেশি কমে যাচ্ছে, যে টাকা কামানোটাই একটা ব্যবসার মতো হয়ে যাচ্ছে। প্যাশনেট ফিল্ম মেকার যদি একটা সাবজেক্টকে নিয়ে, একটা সিম্পল সাবজেক্টকে নিয়ে একটা সিনেমা করে, তাহলে সেটা কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটা বিনোদ চোপড়া আবার প্রুফ করে দিল। সচরাচর নিজের ডিরেকশনে খুব একটা সিনেমা আজকালকার দিনে আর করছিলেন না, এই 12th ফেলটা বহুদিন বাদে করলেন। না, ট্রিটমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, অ্যাক্টিং অত্যাধিক ভালো, একটু বেশি ড্রামাটাইজ করা হয়েছে কিছু কিছু সিনস অ্যান্ড সিকোয়েন্সেস, বাট ঠিক আছে, সেটা সিনেমার ক্ষেত্রে করাই যায়। আর সিনেমাটা যখন হলে বেরিয়েছিল, অ্যানিমালও তার সাথে বেরিয়েছিল, মানুষজন পাগলের মতো অ্যানিমাল দেখেছে, তাই জন্য 900,000 কোটি হয়ে গেছে, এটাকে হলে দেখতে যায়নি কারণ লো বাজেট ফিল্ম, কিন্তু যখন ডিজনি হটস্টারে বেরিয়েছে মানুষ দেখে পাগল হয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা সিনেমা হলে গিয়ে দেখতাম, তাহলে হয়তো এই ধরনের সিনেমাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও বেশি জিনিসপত্র হতো, আরও সিনেমা হতো। আশা করবো বিনোদ চোপড়া সেই ধরনের সিনেমা আরও বানাবেন, যেখানে এক্সট্রাঅর্ডিনারি ট্রিটমেন্ট দেবেন, কারণ উনি সত্যজিৎ রায়, মৃণাল সেন সবের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হন, তার মিউজিক টিউজিক সব কিছু স্টাডি করেন, তো এটা আমাদের আশা আছে। নাও কামিং টু দ্য নেগেটিভস, একজন মানুষের গল্প এটা, যে মানুষটা শুধু 12th নয়, জীবনের ফেলিয়ার থেকে জীবনে একটা মারাত্মক সাকসেসফুল স্টেজে পৌঁছেছেন। নাও এই সাকসেসফুল মারাত্মক স্টেজটা হচ্ছে আইপিএস। এবার আমার প্রশ্ন দুটো, যেটা আমি প্রশ্ন করতে চাই, আজকে যদি আমি পরীক্ষা দিলাম, পেলাম না ইউপিএসসি, সাপোজেডলি ইউপিএসসি পেলাম না, ডাব্লিউবিসিএস পেলাম, ডাব্লিউবিসিএসে আমি ডিএমডিসি হলাম, যেটা ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর, যেটা আইএএস এর নিচের র্যাঙ্কটা, তাহলে আমি কি ফেলিয়ার? বা আমি যদি আজকে ইউপিএসসি ক্লিয়ার করতে পারলাম না, পিসিএস ক্লিয়ার করলাম ইউপির, যেটা অ্যাসপিরেন্সে দেখিয়েছিল, যে আমি ডিএম হতে পারলাম না, আমি এসডিএম হলাম, তাহলে আমি কি ফেলিয়ার? সন্দীপ ভাইয়া সিরিজটা যেটা দেখিয়েছিল যে ও আইএএস পায়নি, ও পিসিএস পেয়েছে, বা ওর যে বাড়ির যে স্যাক্রিফাইসেসগুলো সেগুলোর কথা ওখানে বলেছিল। আমার এই পয়েন্টে একমাত্র পয়েন্ট, যদি যদি আমরা জার্নিটাকে শুধু দেখে চলি, যে সিনেমাটার শুধু জার্নিটা, আমাকে ইউপিএসসি পেতে হবে, দিস ইজ মাই গোল, দিস ইজ ভেরি গুড, আমি আমার গোলকে এস্টাবলিশ করছি, তাহলে আমি সাকসেসফুল হলাম। কিন্তু যেই পরীক্ষার সাকসেসফুল রেট হচ্ছে 0.01%, সেই পরীক্ষায় যদি আমি নিজের 5 থেকে 6 বছর দিয়ে দিই, তারপরে যদি আমি সেটা না পাই আর পিসিএস পাই, দেন হাউ ক্যান বি আ ফেলিয়ার ইন দ্য টার্মস অফ মাই গোল? আজকে যদি আমি 6 বছর দিই, ইউপিএসসিও পেলাম না, পিসিএসও পেলাম না, আমি ফেলিয়ার। আজকে 5-6 বছর দিই, 6বার চান্স দিয়ে আমি ইউপিএসসি পেলাম না, পিসিএস পেলাম না, আমি ঠিকঠাক সাকসেস। আর আজকে আমি 5-6 বছর দিয়ে না দিয়ে আমি 1 বছরের মধ্যে ইউপিএসসি পেলাম না, পিসিএস পেয়ে গেলাম, আমি কিভাবে ফেলিয়ারটা হচ্ছে? এই যে ইউপিএসসিকে এক্সেস গ্লোরিফিকেশন, হ্যাঁ ইউপিএসসি দিয়ে যারা পাচ্ছে তাদের এক্সেস পাওয়ার থাকে হাতে, তারাই আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, পুলিশ সার্ভিস, ফরেস্ট সার্ভিস, ফরেন সার্ভিস এইসবের মাথা হয়ে বসেন। কিন্তু আমাদের জানতে হবে যে এদের উপরেও মন্ত্রীরা আছেন, আর মন্ত্রীদের কথাই শেষ কথা। আইএস আইপিএস তাদেরকে সাপোর্ট করে, আইএস আইপিএসকে সাপোর্ট করার জন্য 15টা লোক থাকে, আইএস আইপিএস তাদেরকে সাপোর্ট করে, এবং আইএস আইপিএস যাদেরকে সাপোর্ট করছে সেই মন্ত্রীদের কথা কিন্তু শেষ কথা। তো আমার মনে হচ্ছে ইউপিএসসি পরীক্ষাটাকে বেশি গ্লোরিফাই না করে এই ধরনের গল্প যদি আরও বেশি আসে, যে পিকচার্সের পরে যদি আরও কেউ, আমি এখনও অবধি আই এম ইয়েট টু সি অ্যানাদার সিরিজ ও সিনেমা যেখানে অন্টারপ্রিনারশিপটাকে নিয়ে করছে, যেটা পিকচার্সের বড় জিনিস ছিল যে বিজনেস আইডিয়াটা না বলে ওরা এই সিরিজটাকে এই লেভেলে নিয়ে যেতে পেরেছিল পিকচার্স। আমি চাইছি পিকচার সিজন 1 সিজন 2 দুটোই দেখতে হবে। যদি কোনো সিনেমা এই কারণে বেরোয়, ইউপিএসসি আর এই ভায়োলেন্স, দিস আর ভেরি ইজিলি মার্কেটেবল, তাই জন্য এর ওপর সিনেমা হয়। আমি এটা বলতে পারছি এই কারণে, কারণ বাঙালি দর্শক তোরা যারা দেখছেন তারা বাঙালি। এটা যদি বিহার ইউপি হতো, আমাকে হয়তো বাড়িতে এসে মারধর করে দিয়ে যেত, কারণ ইউপিএসসি ইজ গডলি ডিভাইন টু দেম, কারণ ওদের ওখানে বেসরকারি চাকরি নেই। আমরা বাঙালিতে যারা কলকাতা, যারা টিসিএস সিটিএসে পাচ্ছি, তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, বম্বে চলে যাচ্ছি, পুনে চলে যাচ্ছে। আমাদের একটা ধারণাই হয়ে গেছে যে সরকারি চাকরিতে কই মাইনে। আমার বেসরকারি চাকরিতে, যেখানে আমি 30 বছর বয়সে 5 বছরের এক্সপিরিয়েন্সে 1.5-2 লাখ টাকা কামাতে পারবো, একটা ভালো লাইফস্টাইলের সাথে বেশ ঠাঁটে বাটে চলতে পারবো, সেখানে সরকারি চাকরিতে আমি যদি 50-এ ঢুকি, 5 বছর পরেও 60 পাবো, তাহলে আমার কী লাভ? চেঞ্জও করা যাবে না, এই করা যাবে না। তো কলকাতার ক্ষেত্রে সেটা ইজ নট ভ্যালিড, বাট নর্থের ক্ষেত্রে ইউপিএসসি বা যে কোনো রকমের সরকারি চাকরি নিয়ে তার উপর ডাউরি ফাউরি অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো তাদের একটা বিশাল একটা জায়গা। কিন্তু অ্যাপার্ট ফ্রম অল দিস ইউপিএসসি ফ্যাক্ট, আমি শুধু এটাই বলতে চাই যে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস বেরিয়ে এসছে 12th ফেল। কারণ 12th ফেল এটা বুঝিয়েছে একটা ভেরি নর্মাল অর্ডিনারি সাবজেক্টকে
যদি একজনের ডিরেক্টরের ভিশন থাকে, সে সেটাকে এমন লেভেলের এক্সট্রাঅর্ডিনারি জায়গায় নিয়ে যেতে পারে যে অ্যাক্টার যে আর কি কোনো সেরকম নোটেবল পারফরমেন্সেস করেনি, সে একটা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে সেই চরিত্রটাকে এই লেভেলে ফুটিয়ে তুলে আনতে পারে। সে চরিত্র থেকে বেরোনোর পরও তাকে দেখে কান্নাকাটি করছে, আর আমরা তার চরিত্রটাকে দেখে তার কষ্টটাকে ফিল করে কান্নাকাটি করছি। দিস ডিজার্ভস এন অ্যাপ্লজ ফ্রম দ্য ক্রিকেটার। তো হ্যাটস অফ টু মিস্টার বিনোদ চোপড়া। আবার বুঝিয়ে দিয়েছেন যে আপনার ওয়াইফ অনুপমা চোপড়া যতটা ভালো রিভিউয়ার, আপনি তার থেকে 10 গুণ ভালোবেসে ডিরেক্টর। কম্প্যারিজন নেই, কিন্তু আপনার ডিরেক্টোরিয়াল ক্যাপাবিলিটিসে কোনো কম্প্যারিজন হয় না। আর আপনার ছেলে এখন রঞ্জিতে প্রথম ম্যাচেই 238 রান করেছে, তো দারুণ ব্যাপার। এটা আমার রিভিউ 12 ফেলের মোটামুটি IMDb রেটিং 9.24 আছে। আমি এটাকে মোটামুটি 8.5 দেবো। আর আমি একটু বায়াস, কারণ আমি বড্ড বেশি ইউপিএসসি কন্টেন্ট দেখে ফেলেছি, তাই জন্য আমার বিরক্ত লাগে ইউপিএসসি। অ্যান্ড মজার ব্যাপার হলো দ্য আয়রনি ইজ, আমি নিজে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, কিন্তু আমার এত ইউপিএসসি বেশি বেশি ভালো লাগে না, কারণ ইউপিএসসি ছাড়াও প্রচুর গভর্নমেন্ট সার্ভিস আছে যেখানে খুব সুন্দর টাকা পয়সা, খুব সুন্দর লাইফস্টাইল মেনটেন করে অনেক কিছু করা যায়। ইউপিএসসিতে আইএস হয়ে গেলে আমার মনে হয় না আমার ছুটিতে আমি শনিবার দিন বসে বসে বাড়িতে ল্যাদ খেতে পারবো, বা সিনেমার ভিডিও করতে পারবো, বা রিভিউ করতে পারবো, বা আপনাদের সাথে কথা বলতে পারবো, বা গান করতে পারবো, গানের শর্টস দিতে পারবো। এসব পারবো না। তো যেসব আমাকে যদি লিমিটেড করে দেয়, তাহলে আমার মনে হয় না সেই চাকরি নিয়ে ওভারলি বেশি হাইপ ক্রিয়েট করা উচিত, অ্যাটলিস্ট আমার মনে হয় না। আর যাদের মনে হতে পারে, তো এটার জন্য 8.5 ইজ মাই রেটিং। আপনাদের কেমন কি লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে IM প্রত্যয় গাঙ্গুলি। সিনে লিটারিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে দ্য সিনে লিটারিজে, @the সিনে লিটারিজে। ফলো করুন, আমাকে ফলো করুন, পেজ ফলো করুন। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোয়ারি থাকে রিগার্ডিং এই ভিডিও, এই সিনেমাটা রিভিউ, এই ট্রেলারটা রিভিউ, আমাকে নিশ্চয়ই জানান। আমরা বং সিরিজের সাথে কোলাবরেট করে পরপর কিছু ভালো ভালো সিরিজ সিনেমা নিয়ে আসবো রিভিউ। দেখতে থাকবেন। আমার নাম প্রত্যয়। আমাদেরকে ভালো রাখবেন, ভালো থাকবেন, আর আমাদেরকে ভালোবাসতে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন।